আসসালামু আলাইকুম। আজ বুধবার 28 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। দীর্ঘ 2.5 বছরের অপেক্ষার অবসান, মার্চের মধ্যেই চালু হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা। ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নাগরিকদের ওমান ভ্রমণে নিষেধ করল জাপান। মাস্কাট উপকূলে নৌকা উল্টে 3 ফরাসি নাগরিকের মৃত্যু, শোক জানালো ওমান সরকার। আকাশচুম্বী বিলাসিতায় দুবাইয়ের নতুন রেকর্ড, এবার তৈরি হচ্ছে খাঁটি সোনার রাস্তা। কুয়েতে পাচারকারী কৌশল দেখে তাজ্জব কাস্টমস, গাড়ির টায়ার জন্য সিগারেটের খনি। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, কাল থেকে চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের বন্ধ দুয়ার অবশেষে খুলতে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে চলা দীর্ঘ স্থবিরতা কাটিয়ে আগামী মার্চ মাসের মধ্যে ওয়ার্ক ভিসা পুনরায় চালুর আশ্বাস দিয়েছে ওমান সরকার। রিয়াদ অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন বাংলাদেশের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে এই সুখবর জানান। দীর্ঘ 2 বছর 3 মাস পর ওমানের শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশে থাকা সব বাধা দূর হতে যাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই ভিসা স্থগিতাদেশের অবসান ঘটিয়ে আগামী 2 মাসের মধ্যে পুনরায় ওয়ার্ক ভিসা চালু করার জোরালো আশ্বাস দিয়েছে ওমান সরকার। অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইন বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে এই সুখবর জানান। ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত অভ্যন্তরীণ শ্রমবাজার সংস্কার এবং অনিয়মিত কর্মীদের বৈধকরণের প্রক্রিয়াকে সুসংহত করতে 2023 সালের 31 অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ প্রায় 27 মাস পর সেই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় এখন পুনরায় নতুন কর্মী নিয়োগের পথ প্রশস্ত হয়েছে। বৈঠকে ওমানি মন্ত্রী জানান, বিদ্যমান অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়টি প্রাধান্য দেওয়ার কারণেই এই দীর্ঘ সময় ওয়ার্ক ভিসা স্থগিত ছিল, যা আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ মার্চ 2026-এর মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে। এর আগে ওমান সরকার 2023 সালের 31 অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের নতুন ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। এর প্রায় 7 মাস পর অর্থাৎ 2024 সালের জুনে চিকিৎসক, প্রকৌশলী, নার্স এবং শিক্ষকের মতো 12টি বিশেষ ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সাধারণ কর্মী বা ওয়ার্ক ভিসা গত 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়েছিল। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির দ্রুত অবনতি, ইরানে মার্কিন হামলার আশঙ্কায় ওমান ভ্রমণে নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের জন্য নিরাপত্তার মাত্রা লেভেল 1-এ উন্নীত করেছে। একই সাথে ইরানে অবস্থানরত জাপানি নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার জোরালো আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নাগরিকদের ওমান ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে জাপান। ইরানের পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় ওমান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরান ভ্রমণে সতর্কতা জারি করেছে। বিশেষ করে ইরানে অবস্থানরত জাপানি নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার জোরালো আহ্বান জানানো হয়েছে। ইরানের জন্য ঝুঁকির মাত্রা বাড়িয়ে সরাসরি 4 পর্যায়ে উন্নীত করা হয়েছে, যা জাপানি নাগরিকদের জন্য দেশটির সর্বোচ্চ স্তরের সতর্কতা। গত বছরের 28 ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় এই কঠোর পদক্ষেপ নিয়েছে টোকিও।
দেশটিতে চলমান ইন্টারনেট বিভ্রাট এবং আন্তর্জাতিক বিমান চলাচলে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরানে অবস্থান করা জাপানিদের দেরি না করে দ্রুত নিরাপদ স্থানে চলে আসা উচিত। এর আগে ইরানের জন্য সতর্কতার মাত্রা 3 ছিল, যার অর্থ ছিল দেশটিতে ভ্রমণ বাতিলের পরামর্শ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাওয়ায় এখন তা সরাসরি ত্যাগের নির্দেশে রূপ নিয়েছে। একই সময়ে ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নিরাপত্তার মাত্রা 0 থেকে বাড়িয়ে 1-এ উন্নীত করা হয়েছে। এর আগে এই দেশগুলোকে পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ মনে করা হলেও বর্তমানে মধ্যপ্রাচ্যের সামরিক অস্থিতিশীলতা বিবেচনা করে জাপানি পর্যটকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জাপান সরকার আশঙ্কা করছে যে এই অঞ্চলে জাপানি নাগরিকদের অপহরণ বা সন্ত্রাসী হামলার শিকার হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো সময় বিমান চলাচল বিঘ্নিত বা বাতিল হতে পারে বলে নাগরিকদের নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পর্যবেক্ষণ এবং ফ্লাইটের খবরাখবর রাখার পরামর্শ দিয়েছে টোকিওর ভ্রমণ সুরক্ষা বিভাগ। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের মুত্রা উপকূলে পর্যটকবাহী একটি নৌকাডুবির ঘটনায় 3 ফরাসি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে ওমান সরকার। মঙ্গলবার ওমানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে। এর আগে 25 জন পর্যটক সহ নৌকাটি সুলতান কাবুস বন্দর থেকে প্রায় 2.5 নটিক্যাল মাইল দূরে ভারসাম্য হারিয়ে উল্টে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। ওমানের মুত্রা উপকূলে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় ফরাসি নাগরিকদের প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ওমান সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফ্রান্স সরকার এবং দেশটির জনগণের প্রতি এই সহানুভূতি জানানো হয়। বিবৃতিতে ওমান কর্তৃপক্ষ এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর দুঃখ প্রকাশ করার পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছে। ওমান সরকার বলছে, ফরাসি নাগরিকদের এই মর্মান্তিক মৃত্যুতে তারা ফ্রান্সের বন্ধুপ্রতিম জনগণ ও শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেথী। একই সঙ্গে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা এবং আহতদের চিকিৎসা প্রদানের জন্য সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স টিম এবং সংশ্লিষ্ট অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যদের সাহসী প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পুরো বিষয়টি নিয়ে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এর আগে ওমানি কর্তৃপক্ষ জানায় 25 জন ফরাসি পর্যটক সহ একটি নৌকা সুলতান কাবুস বন্দর থেকে প্রায় 2.5 নটিক্যাল মাইল দূরে ডুবে গেলে 3 ফরাসি নাগরিকের মৃত্যু হয়। আরোহীদের মধ্যে পর্যটকরা ছাড়াও একজন ট্যুর গাইড ও নৌকার ক্যাপ্টেন ছিলেন। মাঝসমুদ্রে হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বিলাসিতার নতুন এক ইতিহাস গড়তে যাচ্ছে দুবাই। ইসরা দুবাইয়ের হাত ধরে নবনির্মিত দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট এর ভেতরে গড়ে তোলা হচ্ছে বিশ্বের প্রথম গোল্ড স্ট্রিট বা সোনার রাস্তা। আশা করা হচ্ছে স্থাপত্যের পরতে পরতে খাঁটি সোনার উপাদান মিশিয়ে তৈরি এই রাস্তাটি হবে পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ। দুবাই মানেই আকাশ ছোঁয়া টেলিকা আর বিলাসিতার চরম শিখর। এবার সেই বিলাসিতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে দুবাই কর্তৃপক্ষ ঘোষণা করেছে বিশ্বের প্রথম গোল্ড স্ট্রিট বা সোনার রাস্তা তৈরির এক অভাবনীয় পরিকল্পনা। ইসরা দুবাইয়ের হাত ধরে নবনির্মিত দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট এর ভেতরে গড়ে তোলা হচ্ছে এই বিশেষ রাস্তাটি, যেখানে নির্মাণশৈলীর পরতে পরতে মিশে থাকবে খাঁটি সোনার উপাদান। দুবাইয়ের এই নতুন গোল্ড ডিস্ট্রিক্টটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে সোনার খুচরো বাজার, পাইকারি বাণিজ্য এবং বিনিয়োগ সবই মিলবে একই চত্বরে। ইতিমধ্যে এই এলাকায় 1000-এরও বেশি দোকান ও শোরুম চালু হয়ে গেছে। তানিস্ক, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড অ্যান্ড আল রুমাইজান এর মতো বিখ্যাত ব্র্যান্ডগুলো এখানে তাদের ব্যবসা প্রসারিত করেছে। কর্তৃপক্ষের মতে গোল্ড স্ট্রিট কোনো সাধারণ বিপণন কৌশল নয়, বরং এটি দুবাইয়ের অর্থনীতিকে খনিজ তেলের উপর নির্ভরশীলতা থেকে সরিয়ে এনে পর্যটন ও বাণিজ্যের এক নতুন দিগন্তে নিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ।
ইতরা দুবাইয়ের সিইও ইসাম গালাদারি জানিয়েছেন, সোনা দুবাইয়ের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে মিশে আছে। এই গোল্ড স্ট্রিট সেই ঐতিহ্যকেই একবিংশ শতাব্দীর উপযোগী করে বিশ্ববাসীর সামনে তুলে ধরবে। যদিও এই গোল্ডেন স্ট্রিটের পূর্ণাঙ্গ নকশা এবং নির্মাণের সময়সীমা ধাপে ধাপে প্রকাশ করা হবে, তবে ধারণা করা হচ্ছে এটি হবে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। কুয়েতের সীমান্তে পাচারকারীদের এক অবিশ্বাস্য কারসাজি ধরে ফেলেছে কাস্টমস কর্তৃপক্ষ। দুটি দামি গাড়ির টায়ারের ভেতর হাওয়া নয়, বরং অতি যত্নে ভরা ছিল প্রায় ১৪০০ কার্টন দামি সিগারেট। পাচারকারীরা ভেবেছিলেন টাকা চললে টায়ারের ঘর্ষণে ধোঁয়া বের হওয়া স্বাভাবিক, তাই কেউ আলাদা করে সন্দেহ করবে না। কিন্তু কাস্টমস কর্মকর্তাদের দূরদর্শিতায় তাদের সেই ভাবনা মিথ্যা প্রমাণিত হয়। কুয়েতের পাচারকারীরা ভাবলেন টায়ারে শুধু হাওয়া দিয়ে কি হবে, তার চেয়ে বরং এর ভেতরে দামি সিগারেট ভরে দিই। কিন্তু বিধিবাম তাদের এই ধূমপায়ী টায়ার সীমান্ত পার হওয়ার আগে কাস্টমস কর্মকর্তাদের নজরে ধরা পড়ে গেল। ঘটনাটি ঘটেছে কুয়েতের নুসাইব সীমান্ত চেকপোস্টে। পাচারকারীরা অত্যন্ত দামি দুটি গাড়ির টায়ারের ভেতরে অতি যত্ন করে প্রায় ১৪০০ কার্টন সিগারেট ঢুকিয়েছিলেন। তাদের পরিকল্পনা ছিল একদম নিখুঁত। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ চাকা, কিন্তু ভেতরে থাকবে শুল্ক ফাঁকি দেওয়া সিগারেটের পাহাড়। তারা ভেবেছিলেন গাড়ি চললে টায়ারের ঘর্ষণে এমনিতেও ধোঁয়া বের হয়, তাই আলাদা করে কেউ আর সন্দেহ করবে না। কিন্তু কুয়েত কাস্টমস কর্মকর্তারা তাদের সেই সব আশায় গুড়ে বালি ঢেলে দিলেন। গাড়ি দুটির চলন বলন দেখে সন্দেহ হওয়ায় তখন তল্লাশি শুরু হলো। তখন বেরিয়ে এলো আসল রহস্য। টায়ার পরীক্ষা করতেই দেখা গেল চাকা ঘুরছে ঠিকই, কিন্তু ভেতর থেকে বাতাসের বদলে উপচে পড়ছে সিগারেটের প্যাকেট। কর্মকর্তাদের চোখ তো রীতিমতো ছানা বড়া। এমন তামাকজাত টায়ার তারা বোধহয় আগে কখনো দেখেননি। পাচারকারীদের এই অতি সৃজনশীল বুদ্ধি শেষ পর্যন্ত তাদের জেলের ঠিকানায় পৌঁছে দিয়েছে। কাস্টমস বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, টায়ারের ভেতর হাওয়া থাকুক আর না থাকুক, এমন চালাকি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপাতত জেলের ঘানি টেনে আর বড় অঙ্কের জরিমানা গুণে তাদের এই অভিনব শখের মাসুল দিতে হচ্ছে। ভ্রমণ পিপাসুদের জন্য বিশাল সুখবর নিয়ে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল ২৯ জানুয়ারি থেকে পুনরায় ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ইতিমধ্যে প্রথম ফ্লাইটে ১৬২টি আসনের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে। জানা গেছে প্রাথমিকভাবে সপ্তাহে প্রতি বৃহস্পতি ও শনিবার ২টি করে ফ্লাইট পরিচালিত হবে। দীর্ঘ ১৪ বছর পর আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে বন্ধ হয়ে যাওয়া এই রুটটি পুনরায় চালুর মাধ্যমে দুই দেশের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ট্রানজিট জটিলতা না থাকায় এখন মাত্র ৩ ঘণ্টায় গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে, যা আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো। সরাসরি এই ফ্লাইটের ফলে যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি বড় অঙ্কের অর্থও সাশ্রয় হবে। সংশ্লিষ্টদের মতে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ৫১,০০০ টাকার যাতায়াত করা যাবে, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০,০০০ টাকা কম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিক পর্যায়ে ১৬২ আসনের বোয়িং 737 উড়োজাহাজ দিয়ে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে। উদ্বোধনী ফ্লাইটের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে, যা সাধারণ যাত্রীদের বিপুল আগ্রহের প্রমাণ দেয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই যোগাযোগ কেবল পর্যটন নয়, বরং কার্গো পরিবহন ও দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বাণিজ্যিক ও কৌশলগত কারণে এই রুটটি অত্যন্ত লাভজনক হয়ে উঠতে পারে। সরাসরি ফ্লাইটের এই সুবিধা ভ্রমণ পিপাসু ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করবে বলে আশা করা হচ্ছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দীর্ঘ ২.৫ বছরের অপেক্ষার অবসান, মার্চের মধ্যেই চালু হচ্ছে ওমানের ওয়ার্ক ভিসা। ফের উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নাগরিকদের ওমান ভ্রমণে নিষেধ করল জাপান। মাস্কাট উপকূলে নৌকা উল্টে ৩ ফরাসি নাগরিকের মৃত্যু, শোক জানালো ওমান সরকার। আকাশচুম্বী বিলাসিতায় দুবাইয়ের নতুন রেকর্ড, এবার তৈরি হচ্ছে খাঁটি সোনার রাস্তা। কুয়েতে পাচারকারী কৌশল দেখে তাজ্জব কাস্টমস, গাড়ির টায়ার জন্য সিগারেটের খনি। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, কাল থেকে চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।